আজকে আমরা সিআরপিসির যে ধারাগুলো টাচ করব সেগুলো হচ্ছে 1, 4, 5, 6, 11 1, 18 1, 32, 29 C, 33 A, 33। তো সিআরপিসির এই ধারাগুলো আজকে আমরা টাচ করার চেষ্টা করব, যেখানে এই 6 ধারাটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ধারা। এখানে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ সম্পর্কে বলা আছে। 11-1 এবং 18-1-এ সিজেএম এবং সিএমএম এর নিয়োগ সম্পর্কে বলা আছে। 32-এ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে বলা আছে। 29-এ সি এবং 33-এর এ এখানে ম্যাজিস্ট্রেটের স্পেশাল পাওয়ার সম্পর্কে বলা আছে। ওকে, তো আমরা প্রথমে সেকশন 1টি যে টাচ করি, নর্মালি সব আইনের মতোই এই এক ধারায় থাকে যে এই আইনটার নাম কি হবে। তো এখানে বলা আছে এই আইনটার নাম হবে ফৌজদারি কার্যবিধি সংহিতা 1898, যেটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো আমরা জানি 2 এবং 3 এই দুটি ধারা বাতিল। সো আমরা এখন যাব 4 ধারায়। তো 4 ধারায় কিছু সংজ্ঞা আছে। সিআরপিসির 4 ধারায় কিছু সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলোকে আমরা কিছু কিওয়ার্ডের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। ওকে, তো সিআরপিসির 4 ধারায় যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোকে কিছু সংজ্ঞা আমরা মনে রাখার জন্য লিখতে পারি এ, বি, সি, অপস, ও, পি, এস, ইউ। তো এই সিআরপিসির 4 ধারা যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আছে 4-1-এ। তো এ সমান আমরা লিখতে পারি অ্যাডভোকেট, বি সমান লিখতে পারি বেইলেবল, সি সমান লিখতে পারি চার্জ, ও সমান লিখতে পারি অফেন্স, পি সমান লিখতে পারি পুলিশ, এস সমান লিখতে পারি স্টেশন, ইউ সমান লিখতে পারি উপজেলা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে সিআরপিসির 4-1 সেকশনে কিছু সংজ্ঞা আছে। তো 4-1-এ কি আছে? 4-1-এর এতে আছে অ্যাডভোকেট কাকে বলে। এখানে দেখেন অ্যাডভোকেটের প্রথম অক্ষর এ, প্রথম লেটার এ আমরা ধারাতেও পেয়েছি 4-1-এর এ। এখানে বি, বি থেকে বেইলেবল অর্থাৎ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এই ধরনের অপরাধের সংজ্ঞা দেওয়া আছে কোথায়? 4-1-এর বিতে। সি সমান চার্জ, আমরা যেটাকে অভিযোগ বলি, অর্থাৎ চার্জ বা অভিযোগের সংজ্ঞা আছে কোথায়? 4-1-এর সিতে। ওতে অফেন্স বা অপরাধ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির কোথায় অপরাধের সংজ্ঞা দেওয়া আছে? সেটা আছে 4-1-এর ওতে। পুলিশ, এখানে পুলিশকে আমরা যদি পুলিশের রিপ্রেজেন্টেটিভ ওসি, একজন ওসিকে নেই, তাহলে একজন ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তার সংজ্ঞা কোথায় বলা আছে? 4-1-এর পিতে, পিতে পুলিশ। স্টেশন, এই স্টেশন বলতে আমরা বুঝবো কি? থানা, থানার সংজ্ঞা কোথায় বলা আছে? এস এর প্রথম অক্ষর এস, 4-1-এর এস। উপজেলা, উপজেলার প্রথম অক্ষর কি? ইউ, তাহলে এর সংজ্ঞা কোথায় আছে? 4-1-এর ইউ। তো এভাবে মনে রাখতে পারি এ, বি, সি, অপস, এরপর উপজেলা। তো আরেকটা সংজ্ঞা আমাদের আছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল যেটা আছে AA। তো এখানেও প্রথম অক্ষরে। তো এভাবে আমরা এই সংজ্ঞাগুলো মোটামুটি মনে রাখতে পারবো যে সিআরপিসি 4-1-এর কোথায় কিসের সংজ্ঞা দেওয়া আছে। আরও কিছু সংজ্ঞা আছে, পরবর্তীতে আমরা টাচ করব। ওকে, এবার আমরা যাব ধারা 5। ধারা 5-এ বলা আছে দণ্ডবিধির যে অপরাধ, সেই অপরাধের বিচার পদ্ধতি সম্পর্কে বলা আছে ধারা 5-এ। তো সিআরপিসির এই 5-এর 1 ধারায় বলা আছে যে দণ্ডবিধির কোনো অপরাধের তদন্ত, অনুসন্ধান এবং বিচার সেটা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। এবং ঠিক 5-1-এর সঙ্গে আমরা মিল রেখে পড়ব ধারা 28। ধারা 28-এ বলা আছে যে দণ্ডবিধির যে অপরাধ, সেই অপরাধের বিচারটা কোন আদালতে হবে? সেটা কোথায় হবে? ফৌজদারি আদালতে হবে। অর্থাৎ 5-1-এ বলা আছে দণ্ডবিধির অপরাধের বিচার
তদন্ত অনুসন্ধান বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে, এবং 28-এ বলা আছে দণ্ডবিধির অপরাধের বিচার ফৌজদারি আদালতে হবে। এরপর 5-2-এ বলা আছে যে আমাদের যে বিশেষ আইনগুলো আছে সেই বিশেষ আইনে যে অপরাধগুলোর কথা বলা আছে সেই অপরাধগুলোর তদন্ত অনুসন্ধান এবং বিচার কোন আইন অনুযায়ী হবে তা সেই স্পেশাল আইনেই বলা থাকবে। যদি বলা না থাকে তাহলে সেটা কি ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করবে। অর্থাৎ বিশেষ আইনের বিচার পদ্ধতি কোন আদালতে হবে, কোন আইন অনুযায়ী হবে তা সেই বিশেষ আইনেই বলা থাকবে। যদি বলা না থাকে তাহলে সেটা কোথায় হবে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। এবং এর সঙ্গে মিল রেখে আমরা পড়ব 29 এই 29 ধারায় বলা আছে যে বিশেষ আইনের যে বিচারটা করা হবে সেটা কোন আদালতে করা হবে সেটা সেই বিশেষ আইনেই বলা থাকবে। যদি বিশেষ আইনে বলা না থাকে যে সেই বিশেষ আইনের সেই অপরাধের বিচার কোন আদালতে হবে তাহলে সেটা কোথায় হবে, সেটা ফৌজদারি আদালতে হবে। তো এটাই হচ্ছে 5-1 এর সঙ্গে সম্পর্কটা আমি কোথায় দিলাম 28-এর, সেটা হচ্ছে দণ্ডবিধির কোনো অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে এবং তার বিচারটা 28 ধারা অনুযায়ী ফৌজদারি আদালতে হবে। এবং বিশেষ আইনের কোনো অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার কোথায় হবে, কিভাবে হবে, ওই বিশেষ আইনেই উল্লেখ থাকবে। যদি উল্লেখ না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। ঠিক 29 ধারায় বিশেষ আইনের যে অপরাধগুলো আছে এই অপরাধের বিচার কোন আদালতে হবে তা বিশেষ আইনে উল্লেখ থাকবে, উল্লেখ না থাকলে তা ফৌজদারি আদালতে হবে, যেটা বলা আছে ধারা কত 29। তো এবারে আমরা যাব ধারা 6। এই 6 ধারায় ফৌজদারি আদালতের গঠনতন্ত্র সম্পর্কে বলা আছে। ফৌজদারি আদালত কত ধরনের সেটা সিআরপিসির 6 ধারায় বলা আছে। তো 6 ধারাকে আমরা কয়েকটি সেকশনে ভাগ করব, সেটা হচ্ছে 6-1, 6-2, 6-3। এই 6-1-এ বলা আছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত এবং সিআরপিসি আমাদের ফৌজদারি কার্যবিধি এই আইন ব্যতীত অন্য কোনো আইন দ্বারা যদি কোনো আদালত গঠিত না হয় তাহলে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। সেটা বলা আছে কোথায় 6-1-এ, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে 6-1-এ কি বলা আছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট ব্যতীত এবং সিআরপিসি ব্যতীত অন্য কোনো স্পেশাল আইন দ্বারা অন্য কোনো আদালত যদি গঠন করা না হয় তাহলে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, এক দায়রা, 2 ম্যাজিস্ট্রেট। এই 6-2-এ বলা আছে এই ম্যাজিস্ট্রেট আবার কত ধরনের। 6-2-এ বলা আছে ম্যাজিস্ট্রেট 2 ধরনের। তো 2টাই কিওয়ার্ড, তাহলে 2 ধরনের কী কী, একটা হচ্ছে আমাদের বিচারিক ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা বলি কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন তাহলে 6-2-এ পেলাম কি ম্যাজিস্ট্রেট আবার 2 ধরনের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 6-3-এ বলা আছে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 ধরনের। এই 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা, আমরা লিখতে পারি CJM, এরপর লিখতে পারি MM, এরপর লিখতে পারি সেকেন্ড ক্লাস, তারপর থার্ড ক্লাস। তো এই CJM-এর এখানে আমরা লিখতে পারি CMM, সেম জিনিস। MM-এর এখানে লিখতে পারি ফার্স্ট ক্লাস। তাহলে আমরা 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেলাম। মহানগরের বাহিরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট CJM হিসেবে থাকবে, আর মহানগরের ভিতরে সেই CJM CMM হিসেবে থাকবে যদি মহানগরের ভিতরে থাকে। এই CJM এবং CMM বলতে আমরা অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বুঝবো। MM মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মহানগর এলাকার ভিতরে মহানগর এলাকার দায়িত্বে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকে তাহলে তাকে আমরা বলবো কি MM, এবং মহানগরের বাহিরে হলে বলবো কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এই সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এরা সবসময় মহানগরের বাইরে থাকবে। তো তাহলে আমরা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেলাম 4 ধরনের, একটা হচ্ছে CJM, CMM সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। মহানগরের বাহিরে CJM, তিনি মহানগরের ভিতরে কি CMM। মহানগরের ভিতরে MM, তিনি মহানগরের বাহিরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট।
এরপর কি সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ওকে, এবারে আমরা টাচ করব 11(1). এই 11(1) ধারায় বলা আছে 11(1) ধারা অনুযায়ী বাংলাদেশ সংবিধানের 133 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বিধান সাপেক্ষে মহানগর এলাকার বাহিরে জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে সিজেএম, এসিজেএম মানে অতিরিক্ত সিজেএম এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। তার মানে 11(1) সিআরপিসির 11(1) ধারায় বলা আছে যে বাংলাদেশ সংবিধান 133 অনুযায়ী রাষ্ট্রপতির বিধান সাপেক্ষে মহানগরের বাহিরের জেলার জন্য জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে সিজেএম, অতিরিক্ত সিজেএম এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। ঠিক একইভাবে সেম থিং 18(1) ধারায় বলা আছে যে জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে মেট্রোপলিটন এরিয়ার জন্য সিএমএম, অতিরিক্ত সিএমএম এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। ওকে, এবারে আমরা যাব এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতায়। আমরা জানি 32 ধারায় সিআরপিসির 32 ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে বলা আছে। তো 32-এর 1, 32-এর 2, 32-এর 3 এভাবে 32 ধারায় 3টা সাবসেকশনে ক্ষমতা সম্পর্কে বলা আছে ম্যাজিস্ট্রেটের। তো একে বলা আছে, এখানে আমরা ধরতে পারি ফার্স্ট ক্লাস অথবা এমএম, 2 নম্বরে সেকেন্ড ক্লাস, 3 নম্বরে থার্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস বা এমএম এর পাওয়ার সম্পর্কে বলা আছে যে ইনি কী করতে পারবে, 5 বছর দণ্ড দিতে পারবে সর্বোচ্চ এবং 10,000 টাকা জরিমানা। সেকেন্ড ক্লাস আমরা পাবো 3 বছর আর 5,000 টাকা। আর থার্ড ক্লাস পাবো আমরা 2/2 অর্থাৎ 2 বছর এবং 2,000 টাকা জরিমানা। তো সিআরপিসির 32 ধারায় এভাবে বলা আছে 32-এর 1-এ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর দণ্ড এবং 10,000 টাকা জরিমানা করতে পারবে। সেকেন্ড ক্লাস 3 বছর এবং 5,000 টাকা জরিমানা করতে পারবে সর্বোচ্চ। আর থার্ড ক্লাস 2/2 অর্থাৎ 2 বছর 2,000 টাকা। তো এই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসকে এক্সট্রা একটি পাওয়ার দেওয়া আছে, সেটা কি আমরা যে নির্জন কারাবাসের কথা জানি, সেই নির্জন কারাবাস দেওয়ার ক্ষমতা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আছে, বাট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নেই। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, ফার্স্ট ক্লাস 5/10, সেকেন্ড ক্লাস 3/5, 2/2, 5 বছর 10,000, 3 বছর 5,000, 2 বছর 2,000 টাকা। ওকে, এবার আমরা তাহলে যাই 29-এর সি, যে একজন সিএমএম অথবা সিজেএম। তো 29-এর সিতে বলা আছে যে সিএমএম এবং সিজেএম মৃত্যুদণ্ড নয় এরকম অপরাধের বিচার করতে পারবে। তার মানে একজন সিএমএম বা সিজেএম যাবজ্জীবন পর্যন্ত কোনো অপরাধের বিচার করতে পারবে। এটা 29-এর সি এর এতে বলা আছে। 29-এর সি এর বিতে বলা আছে যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা এমএম যাবজ্জীবন নয় বা 10 বছরের উপরে নয় এই ধরনের অপরাধের বিচার করতে পারবে। তার মানে 10 বছর পর্যন্ত কোনো অপরাধের বিচার করতে পারবে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কিন্তু এর সঙ্গে কানেক্টেড করে বলা আছে 33-এর এ। এই 33-এর এতে বলা আছে 29-এর সিতে যাই বলা থাক না কেন, একজন এই সিএমএম সিজেএম বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট স্পেশালি 7 বছরের উপরে কোনো দণ্ড দিতে পারবে না। সাত বছরের উপরে নয়। তাহলে 29-এর সিতে সিজেএম এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে যে স্পেশাল পাওয়ার দেওয়া আছে যে যাবজ্জীবন সিজেএম এবং সিএমএম যাবজ্জীবন পর্যন্ত বিচার করতে পারবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 10 বছরের কোনো অপরাধের বিচার করতে পারবে, বাট তার দণ্ড দিতে পারবে সর্বোচ্চ 7 বছর, যেটা বলা আছে কোথায় 33-এর এতে।
আমরা আরেকটি ধারা টাচ করতে চাইছি, সেটা হচ্ছে 33। এই 33 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট যদি কারো জরিমানা করে, সেই জরিমানা যদি প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে সেই জরিমানার জন্য সেই অপরাধের যে মূল দণ্ড অর্থাৎ যে কারাদণ্ড, সেই কারাদণ্ডের 4/1 দিতে পারবে। যেটা আমরা কোথায় জানি, পেনাল কোডের 65-এ বলা আছে যে যদি কোনো ব্যক্তিকে কারাদণ্ড এবং অর্থদণ্ড একসঙ্গে দেওয়া হয়, যদি অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে মূল যে কারাদণ্ড, সেই কারাদণ্ডের 4/1 দণ্ড দেওয়া হবে সেই জরিমানা প্রদান করতে না পারলে।